নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। গতকাল কোনো ভিডিও দিতে পারিনি কারণ কিছুটা শারীরিক সমস্যা ছিল, চোখের একটা প্রবলেম হয়েছিল, তো সে কারণে কালকে ভিডিও দিইনি। যদিও তা সত্ত্বেও পলিটিক্যাল একটা ভিডিও দিয়েছিলাম। আমার আর একটা যে চ্যানেল রয়েছে ঋষি হেয়ার বা অরিন নিউজ বলে, আপনারা সার্চ করলেই ওই চ্যানেলটা দেখতে পারবেন। তো সেখানে পলিটিক্যাল ভিডিও দিয়ে থাকি, যেহেতু সামনে নির্বাচন আসছে, প্রচুর ভোট নিয়ে প্রচুর ভিডিও হচ্ছে সেখানে। তো আপনাদের সাপোর্ট নিঃসন্দেহে কামনা করি। বাট অনেকেই সাপোর্ট করছেন, অনেকেই করছেন না। তো প্লিজ ওই চ্যানেলটাও যান, কারণ নির্বাচন আসছে, অনেক কিছু জেনে নিতে হবে। তো তো সেটা দেখে নিতে পারেন। আমার বিশ্লেষণ সেখানে রয়েছে বিভিন্ন ইস্যুতে। তো গিয়ে প্লিজ একটু সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আপনি যে পার্টিরই সমর্থক হন না কেন, আপনার যে কোনো মতামত আমার গ্রহণ করতে কোথাও কোনো অসুবিধা নেই। তো আজকের ভিডিও শুরু করা যাক। ইস্ট বেঙ্গলের খবর তো অতি অবশ্যই দেব, নিঃসন্দেহেই। আইএসএল এমন একটা জায়গায় পৌঁছেছে, এই মুহূর্তে দুটো করে ম্যাচ খেলেছে, এমন প্রায় 4টে টিম তারা একই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার মধ্যেও ইস্ট বেঙ্গল 1 নম্বর স্থানে রয়েছে। বিকজ কি, ইস্ট বেঙ্গলের গোল পার্থক্য। অনেকেই আমায় প্রশ্ন করছিলেন, দাদা এখন জিতে কি হবে, শেষমেশ তো চ্যাম্পিয়ন হতে পারবে না। তাদেরকে বলি, তাদেরকে জানানোর জন্য বলি যে এবারে কিন্তু আইএসএলটা এই লিগের ম্যাচই হবে, আর কোনো ফাইনাল সেমিফাইনাল কিচ্ছু হবে না। ফলত এই লিগের যে 13টা ম্যাচ, এই 13টা ম্যাচের মধ্যে থেকে লিগ টেবিলের টপে যে থাকবে সেই হবে চ্যাম্পিয়ন, সেকেন্ড পজিশনে যে থাকবে সেই হবে রানার্স। ফলত এই এখন জিতে কি হবে, তার জবাব বোধহয় এটা: যত বেশি জিতবে, যত গোল পার্থক্যে জিতবে, সে কিন্তু সেই টিমটি টপে থাকবে, এবং এভাবেই তার যাত্রা এগিয়ে যাবে এক এক করে। ইস্ট বেঙ্গলের আর 11টা ম্যাচ বাকি, দুটো ম্যাচে দুটোতেই জয়, এবং 7টা গোল হয়ে গেছে। গোল পার্থক্য দেখতে গেলে 6টা, কারণ একটা গোল খেয়েওছে ইস্ট বেঙ্গল। তো এই জায়গায় দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল পরের ম্যাচ খেলতে নামবে জামশেদপুরের বিরুদ্ধে। জামশেদপুর দুটো ম্যাচ খেলেছে, দুটোতেই জয় পেয়েছে, কিন্তু গোল পার্থক্যে তারা ইস্ট বেঙ্গলের থেকে পিছিয়ে আছে বলে ইস্ট বেঙ্গলের পরে রয়েছে, মোহনবাগানও যেমন। তো এহেন জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নামার আগে ইস্ট বেঙ্গল একদিকে যেমন তারা সতর্ক, তেমন চোটাঘাত সমস্যাও কিছু রয়েছে। সতর্ক কোন বিষয়টা নিয়ে সেটা আগে আপনাদের জানাই। সতর্ক এটাই যে ইস্ট বেঙ্গলের বহু প্রাক্তন ফুটবলার তারা কিন্তু রয়েছে এই জামশেদপুর টিমটাতে। মাদি তালাল, মেসি বাউলি, মার্ক জোথনপুইয়া বা মার্ক জো, সে রয়েছে। এবং জামশেদপুরের টিমটার মধ্যে কিন্তু সেই ভেদ ক্ষমতা রয়েছে, যে কারণে তারাও কিন্তু দুটো ম্যাচ জিতে আছে। যদিও জামশেদপুরের খেলা সোফার আমাকে কোনো ইমপ্রেস করেনি এখনো পর্যন্ত। মাদি তালালের কথা অনেকেই বলছে, সত্যি মাদি তালাল ভয়ঙ্কর ফুটবলার। বাট মাদি তালাল সেই ফর্মের ধারে কাছে নেই যে ইস্ট বেঙ্গল পর্যন্ত খেলে যাওয়া পর্যন্ত তার যে ফর্ম দেখা গিয়েছিল, তার যে পাস, সেই পাসের ধারে কাছে কিন্তু এখন মাদি তালালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেসি বাউলিরও অনেকটাই ধার কম মনে হচ্ছে। এখন জানি না যে সেটা ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে সেটা কতটা আরো কার্যকরী ভূমিকা নেবে কিনা, যে প্রাক্তন দলের বিরুদ্ধে তারা জ্বলে উঠতে পারেন, এরকমটা হয় অনেক সময়, তাই বলছি। তবুও বলবো যে তারা যদি প্রাক্তন দল ইস্ট বেঙ্গলকে দেখে জ্বলে ওঠার চেষ্টা করে, তাদের সেই আগুনটাকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু ইস্ট বেঙ্গল টিমের রয়েছে, অস্কার ব্রুজনের রয়েছে। বিকজ কি, অস্কার মেসি বাউলি থেকে শুরু করে মাদি তালার, মার্কজো, এদের সবাইকেই চেনেন। জামশেদপুরে বহু প্লেয়ারকে এর আগেও ইস্ট বেঙ্গল ফেস করেছে, কারণ টিমে অনেক প্লেয়ারই রয়েছে গত কয়েক বছর ধরেই। ফলত ইস্ট বেঙ্গলের কাছে এই টিমটা নতুন কিছু নয়, নতুন প্লেয়ার অ্যাজ নেই বললেই চলে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে অস্কার ব্রুজোর খুব বেশি কষ্ট হবে না এই জামশেদপুরের বিরুদ্ধে রণকৌশল সাজাতে। তবে ইস্ট বেঙ্গলের সমস্যাও রয়েছে কিছু। সমস্যা এটাই যে সাউল ক্রিস্পোকে হয়তো এই ম্যাচেও পাওয়া যাবে না। এটা সমস্যার আবার উল্টোটাও হয়ে যেতে পারে, ভালো হতে পারে। হ্যাঁ, যে আখেরে দেখা গেল যে সাউলকে না পেয়ে ইস্ট বেঙ্গল আরেকটা প্লেয়ার, মানে এডমুন্ড রাল্ডেন্ডিকার মতন প্লেয়ারকে খেলাতে পারছে, যেটা ইস্ট বেঙ্গলে আগের ম্যাচে যেমন ডিভিডেন্ড দিয়েছে তেমন ভালো হয়ে যাবে। প্লাস আর একটা বিদেশিকে ইস্ট বেঙ্গল খেলাতে পারবে, সেক্ষেত্রে অ্যান্টন সোসবার্গকে খেলানোর একটা স্কোপ পেয়ে যাবে। এবার অ্যান্টনকে কিভাবে ব্যবহার করবে সেটাও একটা বড় বিষয় এই জায়গায়। ও আর একটা বিষয় বলি,
যে কালকে আমি দেখছিলাম যে মিগুয়েলকে নিয়ে একটা আশঙ্কা দেখা দিয়েছিল, যেহেতু কাল ইস্টবেঙ্গল প্র্যাকটিসে মিগুয়েল মেন টিমের সঙ্গে প্র্যাকটিস করেনি। তো এক্ষেত্রে বলে রাখি যে মিগুয়েল ফিট আছে, কোথাও কোনো অসুবিধে নেই। তাকে কিছুটা বিশ্রাম দেওয়ার জন্য, কারণ যেহেতু সে মাঝমাঠের স্তম্ভ, মূল হার্ট এই টিমটাতে, তো এমন একজন কি ফুটবলারকে কিছুটা রেস্ট দেওয়া হচ্ছে। পরের পর সে ম্যাচ খেলছে, প্রত্যেকটা ম্যাচেই 90 মিনিট তাকে খেলানো হচ্ছে। ফলত একটা তো টায়ার্ডনেস তার থাকে, ক্লান্তি থাকে। সেই ক্লান্তি যাতে তার মধ্যে না আসে সে কারণে তাকে কিছুটা বিশ্রাম দিয়েছেন অস্কার ব্রুজো। তাই সে কিছুটা ওয়ার্ম আপ করে বেরিয়ে গিয়েছিলেন, ওয়ার্ম আপ করেছেন জাস্ট। যেমন মহেশ, যদিও মহেশ কালকে কিন্তু মেন টিমের সাথে প্র্যাকটিস করেছে, এবং খুব যদি সমস্যা না হয় তাহলে জামশেদপুরের বিরুদ্ধে আমরা নাওরেম মহেশকে খেলতে দেখব। এখন যদি সাউলকেও খেলতে না দেখা যায়, সাউলের একটা এমআরআই করা হয়েছে, রিপোর্ট আমি এখনো পর্যন্ত বোধহয় ক্লাব পাইনি, পেলে বোঝা যাবে সে কি অবস্থায় রয়েছে। যদি আমি সাউলকে বাদই রাখি তাহলে অ্যান্টনকে খেলাবে ইস্টবেঙ্গল, খুব স্বাভাবিক। মাঝমাঠে তাকে খেলানোর চান্সই বেশি, একটু নিচের থেকে খেলাবে তাকে, এবং ওপরের দিকটা থাকবে ইউসুফ এজাজারি। অ্যান্টন একটু মানে অ্যাটাকিং মিডিও হিসেবে তাকে হয়তো খেলানো হবে। মিগুয়েল, অ্যান্টন এবং এদিকে মোহাম্মদ রশিদ আর ইউসুফ ইজাজারি, এই 4 জন বিদেশিকে নিয়ে খেলাতে পারবে, অসুবিধে কিছু নেই। এবং নন্দার জায়গায় এডমুন্ডকে খেলাতে পারবে। এডমুন্ড আগের দিন মাঝমাঠে খেলেছে, তো জামশেদপুরের বিরুদ্ধে তাকে রাইট উইংয়ে খেলাতে পারবেন অস্কার ব্রুজো, এবং পরবর্তীতে পরিবর্তন হিসেবে নাওরেম মহেশকে খেলানোর একটা চান্স রয়েছে। এবং জামশেদপুরের বিরুদ্ধে শুরু থেকেই রাকিবকে দিয়ে শুরু হবে ইস্টবেঙ্গল ডিফেন্স। সেক্ষেত্রে রাকিব তো রইল, এবং লেফট ব্যাকে হয়তো জয়গুপ্তার জায়গায় লালচুং নুঙ্গাকে খেলানো হতে পারে। কারণ আগের ম্যাচে ইস্টবেঙ্গল যে গোলটা কনসিভ করেছে স্পোর্ট মানে এসসি দিল্লির বিরুদ্ধে, সেই গোলটা কিন্তু জয়গুপ্তার দিক দিয়ে হয়েছে। জয়গুপ্তা সেখানে ফলস খেয়ে গেছিল, ব্যর্থ হয়েছিল। তো হয়তো জয়গুপ্তাকে এই জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচটাতে তাকে বসিয়ে লালচুং নুঙ্গাকে খেলানো হবে ফার্স্ট টাইমে। নেক্সট পরিবর্তন হিসেবে হয়তো জয়কে পরে নামানো হবে। এবং এখানেও স্ট্র্যাটেজি একই, মোটামুটি অ্যাটাকের পর অ্যাটাক করে যাও, যাতে পাল্টা ডিফেন্সের ওপরে কোনো চাপ না পড়ে। দেখুন, ডিফেন্সের ওপর চাপ কমাতেই কিন্তু মুহুর্মুহু আক্রমণ হয়, এবং ইস্টবেঙ্গলের অ্যাটাকিং থার্ডে প্রচুর প্লেয়ার চলেও যায়, অ্যাটাকে প্রচুর প্লেয়ার যায়, অ্যাটাক করেও প্রচুর। এবং এতদিন ধরে যেটা সমস্যা হচ্ছিল যে গোল করার একটা লোকের অভাব হচ্ছিল। পাস তো ভালো বাড়াচ্ছিলেন মিগুয়েল, বাট গোল করার লোক ছিল না। সেটা ইউসুফ আসাতে সেই ক্ষমতা মানে সেটা বেড়েছে। তবে ইউসুফও কিন্তু আগের দিন একটা ওপেন নেট মিস করেছে, হেডে একেবারে গোলকিপারের হাতে মেরে দিয়েছে। না হলে কিন্তু আগের দিন 4টে কেন 5-6টা গোল হয়ে যেতে পারত। তো যা হোক, যেটা হয়নি হয়নি, বাট স্টিল বলবো যে ইস্ট বেঙ্গলের মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে জামশেদপুরকে রুখে দেওয়া। ঘরের মাঠে ম্যাচ হবে, আমার মনে হয় প্রচুর দর্শক যাবেন এই ম্যাচটা দেখতে। তো যান, মাঠে যান, এবং শব্দ ব্রহ্ম তৈরি করুন যাতে জামশেদপুরের প্লেয়াররা খেলতেই না পারে। এবং ইস্ট বেঙ্গল এই জায়গাতে দাঁড়িয়ে তারা আর নতুন কোনো রণকৌশল নেয় কিনা, কোনো চমক থাকে কিনা। কারণ অস্কারের লক্ষ্য হচ্ছে যেন তেন প্রকরণে ম্যাচটা উইন করা, সেটা 1 গোল 2 গোল যাই হোক না কেন। হ্যাঁ, এটা ঠিক যে যত বেশি করে গোল করে রাখতে পারবে তত তার পরবর্তীতে সুবিধা হবে, বা লিগ টেবিলে ওপরে থাকতে সুবিধা হবে, যে সেটা তো এর থেকে বোঝা যাচ্ছে। এখন যে অবস্থায় লিগ টেবিলটা দাঁড়িয়ে রয়েছে তার থেকে বোঝা যাচ্ছে যে 1 নম্বর স্থানটা থাকছে। আর এই স্থান ধরে রাখতে গেলে ম্যাচ জিততে হবে ভাই, এর কোনো অন্যথা নেই। দেখা যাক কি হয়। এবং আপনাদেরকে আরো একবার জানিয়ে দিই এই ভিডিওটা শেষ করতে করতে, যে কে হবে আইএসএল এর চ্যাম্পিয়ন এবারে। এটা বলতে পারলে আপনি পেয়ে যেতে পারেন একটা দারুণ পুরস্কার, এবং যদি বলতে পারলে মানে যদি মিলিয়ে দিতে পারেন, ইনফ্যাক্ট 10ই মার্চ পর্যন্ত এই কন্টেস্ট চলবে। আমি 13ই ফেব্রুয়ারি থেকে যে ভিডিওগুলো করছি, 13ই ফেব্রুয়ারির পর থেকে যে ভিডিওগুলো করছি, সেখানে বলেছি অনেক ভিডিওতেই যে এই কন্টেস্টে আপনি পার্টিসিপেট করতে পারবেন। আপনি লিখবেন যে কে হবে এবারের চ্যাম্পিয়ন, আপনার যে প্রেডিকশন সেই টিমটার নাম লিখবেন, পাশাপাশি কমেন্টেই কিন্তু আপনার নাম্বারটাও ছেড়ে দিতে হবে। যদি নাম্বার দেন আর যদি আপনার প্রেডিকশন মিলে যায় তাহলে আপনি প্রাইজ পাবেন, কারণ নাম্বারটা না দিলে আপনার সাথে যোগাযোগ করতে পারবো না। তাই যে বা যারা নাম্বার দিচ্ছেন না বা নাম্বার দেবেন না ঠিক করেছেন, ঠিক আছে দিলেন না, আমিও কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারবো না। তাই মিললেও
পুরস্কারটা পাবেন না আপনি। পুরস্কার যেটাই হোক, এটা একটা কন্টেস্ট। পুরস্কারের মূল্য দিয়ে পুরস্কারকে বিচার করা যায় না। তো প্লিজ পার্টিসিপেট করুন এবং একটাই শর্ত, সাবস্ক্রাইবার হতে হবে আপনাকে, মেম্বার নয়, সাবস্ক্রাইবার। যাই হোক, ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে যেটা করতে হয় সেটাই করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশনে বেল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন পাবেন পরের ভিডিওগুলো থেকে। থ্যাংক ইউ।